আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্ন্যাপড্রাগনের 695 দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের Redmi Note সিরিজের নতুন একটা ফোন, Redmi Note 11 Pro গ্লোবাল ভার্সনটি। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে Redmi Note 11 Pro Plus নামে, সম্ভবত বাংলাদেশ মার্কেটেও Redmi Note 11 Pro Plus নামেও আসতে পারে, অথবা Redmi Note 11 Pro নামে আসতে পারে। যাই হোক, এটা বড় কথা না। এই ফোনটা বেশ অনেক দিন ধরে আমার কাছে রয়েছে। এই ফোনটি নিয়ে আমরা বান্দরবন ঘুরেও এসেছি কিছুদিন আগে, এবং বেশ কিছুদিন ইউজ করার পর আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে। সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 67 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Redmi Note 11 Pro 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটিও দেখতে অনেকটা আইফোন 13 সিরিজের ফোনের মতো। রিয়ার প্যানেলে রয়েছে Xiaomi Evolve Pro ডিজাইন সমৃদ্ধ ফ্রস্টেড গ্লাসের ব্যাক প্যানেল, খুব একটা হাতের ছাপ পড়ে না সহজেই। তবে কোনো ধরনের গরিলা গ্লাস প্রোটেকশন নেই মোবাইলটি রিয়ার প্যানেলে, কিন্তু মোবাইলটি ফ্রন্ট প্যানেল অর্থাৎ ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে বডি ফ্রেমটা মোটামুটি নিম্নমানের প্লাস্টিকের দ্বারা তৈরি। তাছাড়া রিয়ার প্যানেলের ক্যামেরা হাউজে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের। এই মোবাইলটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 202 গ্রামস। ওভারঅল বিশাল এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ড ইউজ করা প্রকৃতপক্ষে একটু টাফ, কিন্তু দুই হাত দিয়ে এই ফোনটি ওভারঅল বেশ শান্তিতেই ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলের উপর অংশ রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে একটি ডেডিকেটেড সিম ইউজ করা যাবে এবং আরেকটি স্লটে সিম অথবা মেমোরি কার্ড ইউজ করতে হবে। মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। ইভেন হাত যদি একটু ঘামানোও থাকে বা ভিজাও থাকে, তাও এটা খুব ফাস্ট ইজিলি ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে ফেলে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। ওভারঅল স্পিকার পারফরমেন্স আমার কাছে জাস্ট অসম লেগেছে। এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে মোবাইলের সাউন্ডের লাউডনেস বলেন, ব্যাস বলেন, খুবই ব্যালেন্সড পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি মোবাইলের সাউন্ডের যে ক্রিস্পিনেসটা, সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল আমি বলবো যে এই প্রাইস বিবেচনা ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার ফোন Redmi Note 11 Pro 5G মোবাইলটি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে MIUI 13। তার পাশাপাশি এই মোবাইলটিতে 3GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি 120 রিফ্রেশ রেট সহ রয়েছে HDR10 এর সাপোর্ট। ফুল HD প্লাস রেজলিউশনের এই মোবাইলটির ডিসপ্লের স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 395 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে বেশ ইজি এবং কমফোর্টেবল ভাবে আউটডোর কন্ডিশনে আমরা এই ফোনটি ইউজ করতে পেরেছি। সেই সাথে প্রায় 92% ডিসপ্লে টু বডি রেশিও থাকায় মোবাইলটির চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটা ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5জন সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে পারফরমেন্স বেশ স্মুথ ছিল। র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স পেয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড-বাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। 5G প্রসেসর থাকায় মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 619। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে এখন দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এর মধ্যে যেটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, সেটার আনঅফিসিয়াল প্রাইস রাইট নাও 25,000 টাকা থেকে 27,000 টাকার মধ্যে। আরেকটা যেটা 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, সেটার প্রাইস
28,000 টাকা থেকে 30 বা 31,000 টাকার মধ্যে। মোবাইলটি দিয়ে আমরা স্টোরেজ স্পিড চেক করতে যাই। মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 433 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 363 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,88,103, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 689, মাল্টি করে 2017। মোবাইলটি দিয়ে পাবজি গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং ওভারঅল গেমস খেলার সময় আমরা অন এন এভারেজ 45 FPS এর মতোই পেয়েছি। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে আসলে লং টাইম আমরা খুব একটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি এই গ্রাফিক্স সেটিংয়ে খেলতে যে, এবং বেশ ভালো লেগেছে। অপরদিকে আমরা ফ্রি ফায়ার গেমসটি আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে খেলতে পেরেছি। এখানেও আমরা অন এন এভারেজ 35 FPS থেকে 45 FPS এর মতো খেলার সময় পেয়েছি। ওভারঅল ফ্রি ফায়ার গেমটি অনেকই ভালো লেগেছে। ইভেন পাবজির থেকে ফ্রি ফায়ার গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল এই মোবাইলটিতে খেলার সময়। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি। মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে আমরা মোটামুটি 45 FPS এর মতো পেয়েছি গেমসটা খেলার সময়। তবে গেমটা লং টাইম প্লে করার ক্ষেত্রে ফোনটা অনেক হিট হচ্ছিল, তার পাশাপাশি বেশ ফ্রেম ড্রপের দেখাও পাচ্ছিলাম। অপরদিকে কল অফ ডিউটি গেমসটা আমরা ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং স্ট্রেট 60 FPS এ আমরা এই গেমসটা খেলতে পেরেছি। বেশ স্মুথ লেগেছে লং টাইম গেম প্লে করে। কল অফ ডিউটি গেমসটা এই মোবাইলের সবচাইতে বেশি ভালো লেগেছে এবং সর্বশেষ মোবাইলটিতে অ্যাশফান গেমসটা খেলার সময় আমরা বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। অল টাইম 60 FPS এর মতো পেয়েছি মোবাইলটিতে গেমস খেলার সময়। ওভারঅল আমার কাছে গেমিং পারফরমেন্স এই মোবাইলটিতে যথেষ্ট ভালো লেগেছে অ্যাশফান গেমসটি খেলার সময়। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে 6 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে খুব একটা হিটিং এর দেখা পাইনি। তবে লং টাইম গেম প্লে করে ইভেন লং টাইম যখন আমরা ভিডিও দেখেছি, স্পেশালি নেটফ্লিক্সে বলেন ইউটিউবে বলেন, তখন আমরা দেখেছি ফোনটা একটু হিট হয় ক্যামেরার এই পাশটাতে। এটা আমরা Redmi Note 11 Pro যেটা চাইনিজ ভেরিয়েন্ট ছিল সেটা তো আমরা দেখেছি যে এই সাইডটাতে হিট হয়, এটা তো সেম এরিয়াতেই হিট হয়। তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের 1.89 অ্যাপারচারের, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেল HM2 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনির IMX355 এবং সর্বশেষ আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সরটি। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। কালার ডিটেলস এর কথা বলতে গেলে ছবি একটু বেশি শার্প উঠছিল, তার পাশাপাশি কালার টোনটা আমার কাছে ওভার স্যাচুরেটেড মনে হয়েছে কিছু সময়। স্পেশালি রেড কালারটা একটু বেশি স্যাচুরেটেড করছিল বা একটু বেশি বুস্ট করছিল। এর পাশাপাশি ছবি তোলার পর ইমেজ প্রসেসিং এ যে একটু বেশি কালার বুস্ট করে ফেলছিল। তবে 25 থেকে 30,000 টাকার ফোন হিসাবে এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই সাথে ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল। ছবির ডিটেলস 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, বাট এই ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের হলে আরো বেশ ভালো পারফরমেন্স পাওয়া যেত। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে, যেহেতু কোনো প্রকার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নাই। তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে ওভারঅল বেশ ভালোই লেগেছে। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে অমনিভিশনের A1Q সেন্সরটি। সেলফি ক্যামেরা থেকে বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল, কালার ডিটেলস বেশ ভালোই ধরে রাখতে পারছিল, সামটাইমস একটু রেডিশ টোনটাও বেশি আসছিল। তবে সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠে তো, তাই এখনকার যুগে প্রায় সবার কাছেই অনেক ভালো লাগবে এই মোবাইলটির সেলফি ক্যামেরা। তার পাশাপাশি এই মোবাইলটির সেলফি ক্যামেরা দিয়ে আমরা ভিডিও শুট করে দেখেছি, ওভারঅল নট ব্যাড। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ G ক্যাম ইউজ করতে পারবেন। Redmi Note 11 Pro Plus এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 50 থেকে 55 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করলে আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে, যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, তাই আমরা প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো Redmi Note 10 Pro সাথে যদি আমি কম্পেয়ার করি, অর্থাৎ গত বছর এটার যেটা ছোট ভাই ছিল, তাতে কিন্তু মোবাইলটা রিয়ার প্যানেলে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ছিল। সো এই ফোনটা তো কিন্তু থাকা উচিত ছিল, কিন্তু এতে কিন্তু কোনো গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন নাই রিয়ার প্যানেলে। ডিসপ্লে তো অবশ্য রয়েছে, তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরাতে রিয়ার প্যানেলে মেইন ক্যামেরাতে OIS থাকা উচিত ছিল, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তাহলে হতে পারে যে আমরা ভিডিওগ্রাফিতে আরো প্রিমিয়াম পারফরমেন্স পেতাম। আর আসলে এখন উচিত, অনেকদিন হয়ে গেছে, তো OIS এখন দেওয়া উচিত। দেন যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস
ডিফারেন্স মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে কোনো ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই, যেটা থাকলে একটু ভালো হতো, আর একটু বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যেত। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটাতে যেহেতু সুপার অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে রয়েছে, সো আমি মনে করি ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলে বেশি ভালো হতো। এবং তার পাশাপাশি এই মোবাইলটা কিন্তু আউট অফ দ্য বক্স MI UI 13 দিয়ে এসেছে। সো কেন অ্যান্ড্রয়েড 12 ছিল না বা কেন অ্যান্ড্রয়েড 12 এখনো আসেনি এই ফোনটাতে আমার কাছে অবাক লাগতেছে। এখন অ্যান্ড্রয়েড 11 দিয়ে এসেছে, তবে হতে পারে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 আপডেট পেয়ে যাব। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 120 রিফ্রেশ রেট এবং 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে মাল্টিটাস্কিং এর পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন বলেন, মানে লং টাইম ভিডিও ওয়াচ করে যথেষ্ট ভালো লেগেছে। 5000 mAh ব্যাটারি, পাশাপাশি 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর হওয়ার কারণে আমরা চার্জ ব্যাকআপটাও যথেষ্ট ভালো পেয়েছি। সত্যি কথা বলতে কি বিগ ডিসপ্লে থাকলে আসলে একটু ভিডিও দেখতেও ভালো লাগে, স্পেশালি মুভি টুভি দেখতে অনেকই ভালো লাগে। তার পাশাপাশি যে কথাটা না বলি নয়, মোবাইলটা টাচ হ্যাপটিক ফিডব্যাক বা টাচ হ্যাপটিক যে ফিলটা এটা খুবই ভালো, এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর Xiaomi ফোনের টাচ হ্যাপটিক ফিল এমনিতে অনেক ভালো হয়, আর এই ফোনটাতে কিন্তু যথেষ্ট আপডেট হয়েছে টাচ পারফরমেন্স। তার পাশাপাশি এই মোবাইলটা রিয়ার প্যানেলের মেইন ক্যামেরার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এই মোবাইলটি নিয়ে যেহেতু আমরা অনেক বাইরে ট্রিপ করেছি, আমার কাছে ওভারঅল ছবি তুলেও ভালো লেগেছে। আর 25-30 হাজার টাকার ফোন হিসাবে মোবাইলটা ক্যামেরা পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও বাংলাদেশ মার্কেটের হিসেবে যদি আমি বলে থাকি। ইভেন এই মোবাইলটা সেলফি ক্যামেরার ছবি তুলে আমরা বেশ ভাইব্রেন্ট ছবি পেয়েছি। ওভারঅল সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লেগেছে। তার পাশাপাশি সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করেও কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। গেমিং এর কথা যদি বলতে চাই, স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থাকার কারণে ওভারঅল বেশ ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি। মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, PUBG খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, তার পাশাপাশি আমরা অ্যাশফারনাইন গেমসটাও খেলেছি। ওভারঅল লং টাইম গেম প্লে করে এই মোবাইলটাতে হালকা পাতলা ল্যাগিং ফ্রেম ড্রপ তো অবশ্যই থাকবে, যেহেতু এটা একটা মিড রেঞ্জ বাজেটের ফোন, বাট যথেষ্ট ভালো একটা ফিল পেয়েছি এই ফোনটা দিয়ে গেম খেলে। সর্বশেষ কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। এই মোবাইলটিতে পেয়েছিল MI UI 13। যারা আপনারা Xiaomiর MI UI 12.5 ইউজ করেছেন তারা অবশ্য কম বেশি জানেন সেইটাতে কত প্রবলেম ছিল, বাট সেই MI UI 12.5 এর থেকে MI UI 13 এখন পর্যন্ত আমি ইউজ করে যথেষ্ট লেভেলের একদম নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পেয়েছি। তবে আমি জানি না ইন ফিউচারে Xiaomi আবার কোনো চেঞ্জ আনে কিনা, অন্য কোনো ভয়ঙ্কর কোনো আপডেট আনে কিনা, বাট এখন পর্যন্ত MI UI 13 এর পারফরমেন্স আমার কাছে এই ফোন এবং নর্মালি ইউজ করেও আদৌ কিছু ফোন আমি ইউজ করেছি বেশ ভালো লেগেছে। সো এই হলো আমাদের আজকে Redmi Note 11 Pro গ্লোবাল ভার্সন বলতে পারেন, অথবা Redmi Note 11 Pro Plus 5G মোবাইলটি সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি এবং এই ফোনটির কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।